নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিক এক্সামিনেশন 2025 সালের যে লাস্ট মিনিট সাজেশন লাইফ সায়েন্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই বলে রাখি যে এই সাজেশন শুধুমাত্র আপনাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড নিয়ে আসার জন্য, যাতে করে আপনাদের যে প্রিপারেশন, আপনি যতটা প্রিপারেশন করেছেন তার মধ্যে আপনি যে সকল কোশ্চেন আসবে সেগুলো লিখে আসতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি যে সাজেশনগুলো দিচ্ছেন এগুলো পড়ে কি এগুলোই আমাদের পরীক্ষায় আসবে, সেটা আমার জানা নেই। কিন্তু এগুলো সাজেশন, এগুলো পড়লে আপনাদের যে নিজের যেটা ভয় ভয় ভাব রয়েছে মনের মধ্যে সেটা কেটে যাবে। এগুলো পড়ে গেলেই আপনাদের যেটা এক্সাম সেটা ভালো করে দিতে পারবেন। তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লাইফ সায়েন্সের নিয়ে আলোচনা করব, যেটা সাজেশন ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা জীবন বিজ্ঞানের যে যেসব চিত্র আসে সেই সব চিত্র নিয়ে, যে এই বছর অর্থাৎ 2025 সালে যে জীবন বিজ্ঞানের এক্সামিনেশন সেটাতে কোন কোন চিত্র ইম্পর্টেন্ট রয়েছে। তো দেখো, উপরে লেখা রয়েছে জীবন বিজ্ঞান চিত্র অঙ্কন করা, তারপরে নিচে দেওয়া রয়েছে ছবিটা। এটা দেখে অনেকেই বুঝতে পারবেন যে এটা কিসের চিত্র। তো নিচে দেখো লেখাই রয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের মেটাফেজ, অর্থাৎ মেটাফেজ যে দশা রয়েছে সেটা আপনাদের আঁকতে হবে, যেটা যেরকমভাবে রয়েছে চিত্রতে সেরকমভাবে বাঁদিকে এরকম করে একটা চিত্র আঁকবেন। এবং অবশ্যই যে চিত্রর মধ্যে যে বিষয়গুলো বা যে জিনিসগুলো দেখাতে বলা হবে সেগুলো অবশ্যই মার্ক করে দেখিয়ে দেবেন। এবং বাঁ পাশে লিখবেন উদ্ভিদ কোষেরটা এবং ডান পাশে লিখবেন প্রাণী কোষের। তো এরকম করে চিত্রটা আঁকবেন। চিত্রটা আঁকার পরে অবশ্যই নির্দেশ করবেন যে সব জিনিসগুলো নির্দেশ করা থাকবে, যেরকমভাবে এটাতে দেওয়া রয়েছে যে মেরু অঞ্চল, প্রাণীকোষ, তারপর রয়েছে বিষুবীয় অঞ্চল, যেসব নির্দেশে থাকবে সেগুলো অবশ্যই নির্দেশ করে দেবে। এরপর নিচে চলে আসবো, এটা হলো চিত্র নাম্বার 1, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীকোষের মেটাফেজ দশা। এটা 1 নম্বর এবং খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর চলে আসবো নিচে বলছে প্রতিবর্ত পথ, অর্থাৎ প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ চিত্রের সাহায্যে বর্ণনা করো। এরকম কোশ্চেনে আসতে পারে। তাই এই যে চিত্রটা রয়েছে প্রতিবর্ত পথের, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্ব রয়েছে এর। যেরকমভাবে চিত্রতে রয়েছে সেরকমভাবে আঁকার চেষ্টা করবে। এবং অবশ্যই যদি বলে প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ চিহ্নিত করো, তাহলে এই যেরকমভাবে চিত্রটা রয়েছে সেরকমভাবে এঁকে তারপর যে নির্দেশগুলো রয়েছে, যেমন এখানে একটা মার্ক করে লিখে দিবে ধূসর বস্তু, তারপর বাঁ দিকে চলে আসবে শ্বেত বস্তু, নিউরোসিল, সহযোগী নিউরন, চেস্টীয় নিউরন, আর গ্রাহক কারক, সংবেদী নিউরন। যেসব নির্দেশগুলো রয়েছে অর্থাৎ চিহ্নিত করা রয়েছে সেগুলো অবশ্যই চিহ্নিত করবেন। এবং নিচে অবশ্যই লিখবেন যে প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ। এরপর নিচে চলে আসবেন, এটা হলো 2 নম্বর চিত্র, এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবং 3 নম্বর চিত্র এবং শেষ চিত্র, যেটা জীবন বিজ্ঞানের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো সেটা হচ্ছে মানুষ অক্ষিগোলকের, অর্থাৎ মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের ছবি। তো এটা এরকম ছবিটা রয়েছে নিচে, অবশ্যই সেটা নির্দেশ করবেন যে মানুষের চোখের যে অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র, সেটা উল্লেখ করে এরকম ছবিটা এঁকে তারপর যে জিনিসগুলো রয়েছে সেটা মার্ক করে দেবেন। যেমন উপরে লেখা রয়েছে সিলিয়ারি বডি, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, তারারন্ধ্র, তারপর রয়েছে রেটিনা, করয়েড। এরকমভাবে আপনারা চিত্রটা অবশ্যই আঁকবেন। আঁকার পর যে কোশ্চেনের মধ্যে অর্থাৎ প্রশ্নপত্রে যে সকল জিনিসগুলো নির্দেশ করতে বলা হবে বা চিহ্নিত করতে বলা হবে সেই জিনিসগুলো অবশ্যই আপনারা কি করবেন, মার্ক করে চিহ্নিত করে দেবেন। তো এই ছিল জীবনবিজ্ঞান 2025 সালের যে মাধ্যমিক এক্সামিনেশন, তার যে ইম্পর্টেন্ট 3টি ছবি যেগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করে যাবেন। এরপর আমরা দেখব 5 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এগুলো আমরা 5 নম্বরের সাজেশন হিসাবে ধরেছি, কিন্তু এটা আপনাদের 5-এর থেকে কমও আসতে পারে, আবার বেশিতেও আসতে পারে। তো আমরা সেগুলো দেখে নেব সাজেশনে কি কি রয়েছে। তো উপরে লেখা রয়েছে মার্ক 5, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। এটা দেখে নেবেন কি কি বলছে। তো 1 নম্বর বলছে পথ চলতে গিয়ে পায়ে কাঠা বিঁধলে বা পা তুলে নেওয়া স্নায়বিক পথটি
শব্দছকের মাধ্যমে বর্ণনা করো। অর্থাৎ এখানে বলছে যে আপনারা যে পথ চলতে চলতে হঠাৎ যদি আপনার পায়ে কাঁটা বিঁধে তাহলে আপনার যে পাটা তুলে নেন সেটার যে স্নায়বিক পথ সেটা শব্দছকের মাধ্যমে আপনাদের বর্ণনা করতে বলা হয়েছে। অবশ্যই এটা পড়ে নেবেন। এরপর নিচে বলছে এটা পার্থক্যতে আসতে পারে, 5 নম্বরও আসতে পারে, ওর থেকে কমও আসতে পারে। যে যত নাম্বারের আসবে সেই হিসাবে আপনারা পয়েন্টগুলো উল্লেখ করবেন। কি বলছে প্রশ্ন বলছে ডিএনএ ও আরএনএর 5টি পার্থক্য লেখো। তো যেহেতু এখানে 5টি পার্থক্য লেখো বলেছে তো এখানে 5টি পয়েন্ট উল্লেখ করবেন। এরপর নিচে চলে আসবে 3 নম্বর কি বলছে না 3 নম্বর বলছে শব্দচিত্রের মাধ্যমে উদ্ভিদের নিষেক ও নতুন উদ্ভিদ গঠন দেখা। অর্থাৎ এখানে যেহেতু শব্দচিত্র বলা হয়েছে তাই এখানে আপনাদের চিত্রের সাহায্য নিতেই হবে। কিসের জন্য? উদ্ভিদের নিষেক ও নতুন উদ্ভিদ গঠনের যে প্রক্রিয়া সেটা দেখানোর জন্য। এরপর নিচে চলে আসবেন 4 নম্বর বলছে নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন করো। অর্থাৎ নাইট্রোজেন যে চক্র রয়েছে সেটার চিত্রের সাহায্যে আপনাদের বর্ণনা করতে হবে, অর্থাৎ রেখাচিত্র অঙ্কন করতে হবে। এরপর নিচে চলে আসবো, নিচে 5 নম্বর বলছে পিবিআর, এসপিএম এবং জেএফএম কি। এটা অবশ্যই জেনে যাবেন কারণ এটা আলাদা আলাদা করেও জিজ্ঞেস করতে পারে যে পিবিআর কি বা এসপিএম বলতে কি বোঝো এবং জেএফএম কি, এরকম করে জিজ্ঞেস করতে পারে, তাই এটা অবশ্যই দেখে যাবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে 6 নম্বর কি বলছে 6 নম্বর বলছে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করো এবং নিম্নের অংশগুলি চিহ্নিত করো। রেটিনা, লেন্স, ভিট্রিয়াস, হিউম্যান রেটিনা। যেটা আমি প্রথমে ছবি যেসব চিত্র রয়েছে সেখানে বলেই দিয়েছি, এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এটা এরকম করে পড়তেই পারে যে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি চিত্র অঙ্কন করো এবং নিম্নের যে অর্থাৎ নিচের যে অংশগুলি বলা হয়েছে সেগুলো আপনাদের চিহ্নিত করতে হবে, যেমন রেটিনা, লেন্স, ভিট্রিয়াস, হিউম্যান এবং রেটিনা। তো এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট। মানুষের চোখে যে অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র সেটা অবশ্যই ভালো করে পড়ে এবং দেখে যাবেন। এরপর রয়েছে 7 নম্বর বলছে একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নের অংশগুলি চিহ্নিত করো। এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে, প্রতিবর্ত চাপ। তো এটা অবশ্যই দেখে যাবেন কি কি চিহ্নিত করতে বলা হয়েছে। গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ুকেন্দ্র এবং চেষ্টীয় স্নায়ু। এরপর চলে আসবো 8 নম্বর কি বলছে প্রতিবর্ত চাপ কাকে বলে, প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ সংক্ষেপে আলোচনা করো। এটা আলাদাভাবে বলা হয়েছে যে প্রতিবর্ত চাপটা আসলে বলতে কি বোঝো বা কাকে বলে এবং প্রতিবর্ত চাপের বিভিন্ন অংশ সংক্ষেপে আলোচনা করতে বলা হয়েছে। তো আলোচনার ক্ষেত্রে আপনারা অবশ্যই চিত্রের সাহায্য নিতে পারেন। এরপর চলে আসবো 9 নম্বর বলছে যে একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে। তো এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো এটা যে কেটে দেওয়া রয়েছে এটা এমন হতে পারে কি একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, এটাতে কি হবে না এই যে সংশ্লেষিত হয় এখান পর্যন্ত আপনাদের 2 নম্বর দেওয়া হবে। নিচের যেটা একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, এখানে 3 নম্বর দেওয়া হবে। অর্থাৎ টোটাল এরকম করে পার্ট করে আপনাদের কি করা হবে 5 নম্বর দেওয়া হবে। তো এটাও ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখে যাবেন। এরপর রয়েছে 10 নম্বর বলছে একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের আপত্ত গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখা। অর্থাৎ একটি সংকর এবং কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের আপত্ত গিনিপিগ উৎপন্ন হতে পারে একটি চেকার বোর্ডের সাহায্যে সেটা দেখাতে বলা হয়েছে। তো অবশ্যই এটা দেখে যাবেন, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নিচে চলে আসবেন 11 নম্বর বলছে যে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো। এটা আপনাদের 5 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে, কারণ এটা কোনো কোশ্চেন বা প্রশ্নের সাথে অ্যাড করেও দিতে পারে। ধরুন উপরে অন্য একটা পার্থক্য দিল, তারপর নিচে এটা লেখাও থাকতে পারে যে মেন্ডেলের যে পৃথকীভবনের সূত্র সেটা বিবৃতি করো। তো তাই এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই এটা পড়ে যাবেন। এরপর রয়েছে পার্থক্য কী আসতে পারে না বস্তুর প্রতিবিম্ব গঠন, দৃষ্টিক্ষেত্র এবং গভীরতা। এগুলো অবশ্যই পড়বেন যে বস্তুর প্রতিবিম্ব গঠন, দৃষ্টিক্ষেত্র, গভীরতা। 13 নম্বর রয়েছে সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রদত্ত যে কোনো দুটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো। প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা এবং স্নায়ুপথ। চলে আসবো 14 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 14 নম্বর কোশ্চেন বলছে যে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয়ে আলোচনা। অত্যধিকারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব
প্রাকৃতিক নির্বাচন 2024। তো এখানে বলছে ডারউইনের যে অভিব্যক্তি সংক্রান্ত যে তথ্য ছিল সে নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এবং নিচে বলছে যে অত্যধিক হারে বংশবৃদ্ধি প্রকরণের উদ্ভব এবং প্রাকৃতিক নির্বাচন। এরপর রয়েছে 15 নম্বর। 15 নম্বর কি বলছে না, 15 নম্বর বলছে রেখাচিত্রের সাহায্যে ফার্নের ক্ষেত্রে জনুক্রম কিভাবে ঘটে ব্যাখ্যা করো। এটাও খুবই ইম্পর্টেন্ট রয়েছে যে রেখাচিত্রের মাধ্যমে আপনাদের কি দেখাতে হবে যে ফার্নের ক্ষেত্রে যে জনুক্রম ঘটে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এরপর 16 নম্বর। 16 নম্বর কি বলছে না, 16 নম্বর বলছে অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হয় ব্যাখ্যা করো। লেমার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কিভাবে হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম, তো অবশ্যই দেখে যাবেন এবং যে যে কোশ্চেনগুলো সাজেশন হিসাবে বলা হচ্ছে সেগুলো অবশ্যই পড়ে যাবেন। এরপর রয়েছে 17 নম্বর। 17 নম্বর কি বলছে না, 17 নম্বর বলছে মেন্ডেল নির্বাচিত মোটর গাছের 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সারণী আকারে প্রকাশ করো। অর্থাৎ মেন্ডেল যে মোটর গাছ নির্বাচন করেছিলেন তার যে সাত জোড়া বিপরীত ধর্ম বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কি বলা হয়েছে, সারণী আকারে প্রকাশ করতে বলা হয়েছে। এরপর চলে আসবো 18 নম্বর। 18 নম্বর কি বলছে না, 18 নম্বর বলছে মিওসিস ও মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্য। অর্থাৎ এখানে একটা পার্থক্য বলা হয়েছে। তো পার্থক্য যত নাম্বারের থাকবে অর্থাৎ প্রশ্নের মান যত থাকবে সেগুলো মানে ততটি পার্থক্য আপনাদের লিখতে হবে। যদি সাপোজ মনে করুন যে পার্থক্য প্রশ্নের মান দেওয়া রয়েছে 3, তাহলে এখানে 3টি পার্থক্য উল্লেখ করবেন, বেশি উল্লেখ করার প্রয়োজন নেই। এরপর রয়েছে 19 নম্বর। 19 নম্বর কি বলছে, জনন কাকে বলে, জননের প্রয়োজনীয়তা ও গুরুত্বগুলি আলোচনা করো। এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে 20 নম্বর। 20 নম্বর বলছে উদাহরণ সহ অযৌন জননের পদ্ধতিগুলি আলোচনা করো। অর্থাৎ আপনাকে উদাহরণ সহ কি করতে হবে, অযৌন জননের যে পদ্ধতি রয়েছে সেগুলো অবশ্যই আলোচনা করতে হবে। এরপর রয়েছে 21 নম্বর। 21 নম্বর কি বলছে, হিমোফিলিয়া রোগের কারণ কি। অর্থাৎ হিমোফিলিয়া রোগ যে হয় তার কারণ সেটা লিখতে হবে এবং হিমোফিলিয়া রোগ পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন। অর্থাৎ হিমোফিলিয়া রোগের কারণ লিখতে হবে একটা কোশ্চেন এবং আর পরের লিখতে হবে হিমোফিলিয়া রোগ পুরুষদের মধ্যে বেশি দেখা যায় কেন। অর্থাৎ হিমোফিলিয়া যে রোগ সেটা পুরুষের মধ্যেই কেন বেশি দেখা যায়। তারপর রয়েছে 22 নম্বর। 22 নম্বর বলছে ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য। অর্থাৎ এখানে পার্থক্য রয়েছে এবং আপনাদের আগেই বলেছি যে পার্থক্য যখনই থাকবে প্রশ্নের মান যত থাকবে ততগুলো পার্থক্য উল্লেখ করবেন, বেশি করার প্রয়োজন নেই। এরপর চলে আসবো 23 নম্বর। 23 নম্বর কি বলছে না, 23 নম্বর বলছে যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশুর দেহে কী কী লক্ষণ দেখা যায়। অর্থাৎ যে শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় তার দেহে কী কী লক্ষণ অর্থাৎ কী কী পরিবর্তন দেখতে পাওয়া যায় সেটা লিখতে হবে। এরপর রয়েছে 24 সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের পার্থক্য। এখানে সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লিখতে বলা হয়েছে, অবশ্যই দেখে যাবেন। এরপর রয়েছে এটাও ইম্পর্টেন্ট রয়েছে যে মাছের গমনে মায়োটম পেশি ও জোড় পাখনার ভূমিকা লেখো। অর্থাৎ মাছরা যে গমন করে তার জন্য মায়োটম পেশি এবং জোড় পাখনার কী ভূমিকা রয়েছে সেটা অবশ্যই লিখো। এরপর রয়েছে 26 নম্বর। 26 নম্বর বলছে কোষচক্রের দশাগুলি চিত্রের সাহায্যে আলোচনা করো। অর্থাৎ কোষচক্রের যেসব দশাগুলি হয় সেটা অবশ্যই আপনাদের আলোচনা করতে হবে, সাথে সাথে আপনাদের কার সাহায্য নিতে হবে না, চিত্রের সাহায্যে সেই দশাগুলি আপনাদের আলোচনা করতে হবে। এরপর রয়েছে 27 নম্বর। 27 নম্বর বলছে বিশ্ব উষ্ণায়ন কি এবং বিশ্ব উষ্ণায়নের 3টি কারণ লেখো। বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো এবং তার যে বিশ্ব উষ্ণায়ন যে হয় তার জন্য কি কারণ রয়েছে বা তার 3টি কারণ লিখতে বলা হয়েছে। এরপর রয়েছে 28 নম্বর। 28 নম্বর বলছে রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি বা কাকে বলে। এরপর রয়েছে 29 নম্বর। 29 নম্বর বলছে জলবায়ু নিয়ন্ত্রণে জীব বৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ জলবায়ুর যে নিয়ন্ত্রণ হয় সেটাতে জীব বৈচিত্র্যের কী ভূমিকা রয়েছে সেটা আলোচনা করতে বলা হয়েছে। তো বন্ধুরা এই ছিল 2025 সালের মাধ্যমিক এক্সামিনেশন লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের কিছু সাজেশন, যেগুলো আপনাদের আপকামিং যে এক্সাম সেটাতে খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আরেকটা কথা বলে রাখি, এই যে সাজেশনগুলো এগুলো কোনো ক্ষেত্রে কি হয় এক্সামে ঘুরিয়ে দিয়ে দেয়, তাই বারবার সেই কোশ্চেনগুলো পড়ে নেবেন, পড়ার পরে উত্তর দেবেন এবং কোনো যে প্রশ্ন সেটা নিজের ভাষায় যতটা পারেন লিখে আসবেন, কোনো কোশ্চেন ছেড়ে আসার প্রয়োজন নেই।
তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে 2025 সালে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের সাজেশন সেটা স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।